আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জবানের সম্পাদক জনাব রেজাউল করিম রনি। জনাব রেজাউল করিম রনি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জনাব রনি, আপনি দেখেছেন নিশ্চয়ই এর মধ্যে সরকারের 6 মাস অতিক্রান্ত হওয়ার পর নানা দিক থেকে নানা ধরনের আলোচনা হচ্ছে। সরকারকে কিছু কিছু কেউ কেউ প্রশংসা করছে, কেউ কেউ তার সীমাবদ্ধতাকে তুলে ধরছে। দু একটা পলিটিক্যাল পার্টি যে সমস্ত বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, যেমন আপনার জামাতে ইসলাম অথবা ধরেন আপনার এনসিপি, হ্যাঁ, তারাও কিন্তু নানা ধরনের কথাবার্তা বলছে। এনসিপির একটা পর্যালোচনা আজকে দেখলাম, তারা একদম টু দা পয়েন্টে কতগুলি বিষয় নিয়ে আলোচনা করলো। যেমন তারা বলতে চাইলো যে অর্থনীতি, বিদ্যুৎ, জ্বালানি ও কৃষি সংকটে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এই সরকার এইগুলিকে ঠিক মতো চালাতে তো পারছেই না, বরং আগের চেয়েও খারাপ করে ফেলেছে। এই যে এনসিপির যে সমালোচনা, এটাকে আপনি মানে কতটুকু বাস্তবসম্মত মনে করেন? নাকি এটা কি কেবলই রাজনীতির জন্য রাজনীতি, নাকি আসলেও না, এর মধ্যে কিছু ভিত্তি আছে? সমালোচনা দেখেন, এনসিপি খুবই একটা সুবিধাজনক অবস্থানে আছে। সুবিধাজনক অবস্থানে আসতে বলতে আপনারা ধরেন যে এনসিপি যে 18 মাসের যে সরকারটা, এই সরকারটা বেসিক্যালি লিড বাই এনসিপি, এনসিপি জামাত আর কি। এবং এনসিপি এবং জামাতের মধ্যে আপনার পার্থক্য আদৌ আছে কিনা এটা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু আছে। যে তারা অনেকেই মনে করেন যে একই রাজনৈতিক আপনার কারখানার দুইটা প্যাকেট বা দুইটা মোড়ক হইলো, হ্যাঁ, আপনার একটা নাম জামাত আর একটা নাম এনসিপি, কিন্তু হ্যাঁ একই কারখানা থেকে তারা উৎপাদিত পণ্য। তো এরকম একটা প্রতিষ্ঠানের সমালোচনা, এবং যারা 18 মাসের একটা বিশৃঙ্খলাপূর্ণ গভর্নমেন্ট চালায় আসছে, তো তাদের যদি এত রেডিক্যাল প্রস্তাবনা থাকে এবং তারা যদি এত যোগ্য হয়, এবং তারা শুধু নিজেরা যোগ্য না, তারা যোগ্য লোক নিউ ইয়র্ক থেকে, ব্রাসেলস থেকে, লন্ডন থেকে, হ্যাঁ, প্যারিস থেকে ওরাই নিয়ে আসছে বহু জায়গার থেকে, তাই না? সো এই এত 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 তো বিদেশি যোগ্য লোক নিয়ে আইসা তারা 18 মাসে কি করছে, এবং 18 মাসে সমস্ত দলেরই সমর্থন ছিল। তো বলে তারা যেখানে একটা কাঁচা নগদ তাজা ব্যর্থতার, হ্যাঁ, অভিজ্ঞতা জনগণকে দিয়ে তারপরে এখানে একটা নির্বাচিত সরকার, এই নির্বাচনটা কিন্তু আদায় নিতে হয়েছে। এটা যা বারবার কিন্তু বিএনপির একাধিক নেতা দেখবেন যে বলছে যে আমরা এই নির্বাচনটা আদায় করে নিয়েছি নানাভাবে। নির্বাচন দেওয়ার কিন্তু তাদের কোনো প্ল্যান ছিল না, তারা তো যে 5 বছর 10 বছর চাই ওদিকে নিয়ে চলে যেতে চাচ্ছিল। তো বলে এখন এখানে দেশে সমস্যা আছে, এটা সবাই জানে। বিএনপি মানে স্বীকার করে না ব্যাপারটা এরকম না। প্রধানমন্ত্রী একাধিক বিষয়ে ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছে, হ্যাঁ, এবং এখন কথা হলো, হ্যাঁ, দুঃখ প্রকাশ করলেই জনগণের কষ্ট তো লাঘব হয়ে যায় না। আপনার বাসায় বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এখন প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করলো, তাহলে তো আপনার রান্না হয়ে যাবে না। কিন্তু এই প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা দূর করার জন্য আপনার একটা সময় লাগবে। রিয়েলি কতগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলো বিএনপি স্বীকার করছে। এখন আপনাকে একটা জলজন্ত উদাহরণ দিই। ধরেন সরকারের 180 দিন, সরকারের যিনি মুখপাত্র, উনি বলতেছে কি 80 দিনের ওইখানে যে আপনার তার যে রচনা, সেই রচনা যেটা পাঠ করা হয়েছে, মিডিয়া যেটা অনেকে প্রকাশও করেছে, সেখানে বলা হচ্ছে সরকারের এই 180 দিনে ব্যাপকভাবে কর্মসংস্থান নিশ্চয়তার প্রতি আস্থা ফিরেছে। এই কথাটা কখন বলা হচ্ছে? যখন ফ্যাক্টরিগুলোতে গ্যাস নাই, যখন বাসা বাড়িতে আপনার রান্না বন্ধ, লোডশেডিং এর জন্য মানুষ অতিষ্ঠ, শহর গ্রাম থেকে শুরু করে, হ্যাঁ, কোনো জায়গা বাদ নেই। গ্রামে তো লোডশেডিং অবস্থা এরকম যে কারেন্ট যায় না, মাঝে মাঝে আসে, হ্যাঁ, বলে লোকজন আর কি। তো এরকম অবস্থায় আপনি বললেন কি সরকারের প্রতি জনগণের আস্থা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা, হ্যাঁ, নিশ্চিত হয়েছে 6 মাসে। সো যেখানে কর্মী ছাঁটাই চলছে, ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে, হ্যাঁ, বেতন ভাতা পাবে কিনা এটা নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে। এদিক দিয়ে আপনার প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছেন। প্রধানমন্ত্রী বলছেন যে এখানে আমরা এই যে ক্রাইসিসটা উত্তরাধিকার সূত্রে পাইছি, জনগণও সেটা খানিকটা বুঝে।
প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছেন এবং বলতেছেন যে আমরা দ্রুত এটা ফিক্সড করার চেষ্টা করছি যাতে স্বাভাবিক অবস্থাটা ঠিক রাখা যায় এবং দীর্ঘমেয়াদী প্ল্যান যেটা এটা সংসদে তো দেওয়া হবেই। এই যে 27 তারিখ অধিবেশন শুরু হবে। সো এখন আপনি দেখেন তাহলে সরকারের ভেতর থেকে সরকারকে ব্যর্থ করায় দেওয়া হচ্ছে, জনগণের বিরুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে সরকারকে। নাহলে সরকার প্রধান যখন দুঃখ প্রকাশ করছে আর আপনি যখন বলতেছেন যে ব্যাপক কর্মসংস্থানের প্রতি নিশ্চয়তা ফিরেছে 6 মাসে, তখন তো মানুষ এটা একটা যাহা মিথ্যা কথা হিসাবে এই সরকারের প্রতি বিরক্ত হবে এবং এটা বিশ্বাস করার কোনো কারণ থাকবে না। সো এই যে অসঙ্গতিটা, এইটা এইটা আপনাকে আপনাকে বুঝতে হবে যে তাহলে এইবার মিডিয়ার অবস্থা দেখেন। মিডিয়াতে মিডিয়াতে আপনার কারা আছে, আগের আমলের যারা আছে এবং গুপ্তভাবে যারা আছে, তারা এই জিনিসগুলো কেমন ভাবে হাজির করে যে তখন জনগণকে আসলেই প্রকৃত সমস্যাটা বোঝানো বিএনপির পক্ষে কঠিন হয়ে যায়। বিএনপি চাইলেও আর বোঝাইতে পারে না, কারণ ভিতর থেকে মিসলিডিং ন্যারেটিভ দেওয়া হয় যেটা বিএনপির রাজনীতিতে চাপাবাজির রাজনীতি করার দরকার। হ্যাঁ, এখানে অনেক সমস্যা আছে, সমস্যা আপনি ডিরেক্ট স্বীকার করবেন, বলবেন, জনগণের সাথে শেয়ার করবেন, জনগণ সাফার করবে। এটা এবার আপনি যে প্রশ্ন করলেন যে নাহিদ ইসলামদের প্রতি মানুষের তো কোনো আস্থা নাই। তারা যদি বয়ান দেওয়ার মধ্য দিয়ে আপনি বললেন টু দা পয়েন্ট, তারা অনেকগুলো পয়েন্ট বলেছে। আমি তো বক্তব্য শুনলাম, আমি তো কোনো টু দা পয়েন্ট কথা পাইনি। আমি পেয়েছি পুরোটাই একটা বয়ান, পুরোটা একটা ন্যারেটিভ। এই সমস্যাটা সমাধান করার জন্য তার প্রস্তাবনাটা কি? সে যে বলতেছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আপনার বাংলাদেশের যে কোনো মানুষ, হ্যাঁ, আইন শৃঙ্খলা অবস্থা যে এরকম আশা করা গিয়েছিল একটা নির্বাচিত সরকারের পরে আর হবে, সেটা হয় নাই। এখনো এখনো আপনার পাড়া মহল্লায় ছোট ছোট সন্ত্রাসী গ্রুপ অ্যাক্টিভেট হয়ে উঠছে, আন্ডারওয়ার্ল্ড আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। কিন্তু আপনি দেখেন গুরুত্বপূর্ণ কতগুলো আপনার ঘটনার আপনার মামলা এবং সাথে সাথে কিন্তু অ্যারেস্ট হয়েছে। মব বন্ধ করা যায় নাই টোটালি, কিন্তু মব তন্ত্রের যে 18 মাসের যে কাঠামো, সেটা তো এখন আর নাই। মানুষ থানাগুলোতে আপনার দলীয় পরিচয় ছাড়া থানাগুলোতে অভিযোগ নিয়ে যাওয়ার মাত্রা বেড়েছে, মামলা দায়ের করার প্রক্রিয়া বেড়েছে। আগে তো মামলা দায়ের ছিল না, বৈষম্য বিরোধী পরিচয়ে মীমাংসা করা হইতো। 18 মাসে একটা সালিসি, একটা প্যারালাল গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টের বাইরে। তো ফলে এরকম একটা মবক্রেসির মধ্য দিয়ে ফাংশন করার পুরো প্রক্রিয়াটাকে একটা লিগেল ফরমেশনে, আইনের শাসনের দিকে নিতে আপনাকে তো এটা কালচারাইজেশন করতে হবে। এখন কালচারাইজেশন করার ক্ষেত্রে আপনি দেখেন সাধারণ মানুষ কি বলে। যে কোনো সাধারণ মানুষ বলবে আইন শৃঙ্খলার অবস্থা যতটা আশা করছিলাম ভালো হবে ততটা ভালো হয় নাই, কিন্তু অবশ্যই আগের চেয়ে অনেক ভালো। এটা হলো কথা। এখন আগে তো আপনারা দায়িত্বে ছিলেন, তাহলে এখন আপনারা যে অভিযোগ করেন আইন শৃঙ্খলার কথাই বললাম যে আচ্ছা আপনারা বলতেছেন যে এখন এতগুলো মামলা হয়েছে, এই মামলার উপর ভিত্তি করে আপনি বলছেন যে এই অপরাধের রেট এত% বেড়ে গেছে, বিগত আমলের চেয়ে 10% বেড়ে গেছে। ভাই, বিগত আমলে মামলা নিয়ে কেউ তো যাইতো না থানায়, কারণ আপনাদের মাধ্যমে পরিচয় দিয়ে আপনারা নিয়ন্ত্রণ করতেন এগুলো। থানায় যাওয়ার কোনো পরিবেশ ছিল না, থানায় অভিযোগ নিয়ে যাওয়ার কোনো পরিবেশ ছিল 5 তারিখের পর থেকে? ছিল না তো। এখন সেই পরিবেশ ফিরায় আনার কারণে মামলা হচ্ছে, মামলা বাড়তেছে। এইটার মানে এখন এটাকে আপনি পরিসংখ্যান আকারে হাজির করছেন। আমি দেখলাম এটাকে আপনি পরিসংখ্যান আকারে হাজির করছেন যে এত% অপরাধ বেড়েছে। বা আগে তো রিপোর্ট হইতো না, মামলা হইতো না, এখন রিপোর্ট হচ্ছে। আপনি ডেটা জানতে পারছেন, এইটা দিয়ে আপনি এবার একটা ন্যারেটিভ বানাইলেন যে আগের চেয়ে এত% অপরাধ বেড়েছে। তো যাই হোক, আমি একটা উদাহরণ দিলাম শুধু আর কি। আমি বলছি না যে যেই লেভেলের আইন শৃঙ্খলার উন্নতি আমরা আশা করি সেই লেভেলে হয়েছে, কিন্তু ডেফিনেটলি বিগত আমলের চেয়ে অনেক স্টেবল অবস্থার মধ্যে আইন শৃঙ্খলা অবস্থা গিয়েছে। কিন্তু পাড়া মহল্লায় সন্ত্রাস এবং আন্ডারওয়ার্ল্ড এগুলোতে সমস্যা আছে। মব কিছুটা কমেছে, যতই বিচার হবে, যখন অ্যারেস্ট হবে, ধরেন মাজারে হামলা হচ্ছে বা ধরেন ভিন্নধর্মী কারো উপর যদি ভিন্ন মতাদর্শের কারো উপর যদি অ্যাটাক হয়, যখন গ্রেফতার হবে, দ্রুত বিচার হবে, এগুলো কমে যাবে এমনিতেই। হ্যাঁ, বিচার ছাড়া এটা কোনো কমানোর কোনো সলিউশন নেই এখন। তাহলে একটা জিনিস একটু আমি বলতে চাই এখানে, যে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনারা তৈরি হইলেন, বৈষম্য দূর হবে, এটা আমাদের সবার আকাঙ্ক্ষা 5 তারিখের পরে। ওকে,
বৈষম্য কোন ক্যাটাগরিতে মানে কি অবস্থায় থাকে এটাই তো আপনারা জানেন না। জানেন না মানে আপনারা হয়তো স্বীকার করেন না। বৈষম্য তিনটা স্তরে সাধারণত বৈষম্য থাকে। একটা হলো আপনার এই যে আহ, সাধারণ জীবনযাপনের সুযোগ, কমন গুডস যেগুলো আমরা বলি, হ্যাঁ, খাদ্য, চিকিৎসা, বস্ত্র, এগুলোর সবার প্রাপ্যতা নিশ্চিত করা। এটা হলো যে এটা নিশ্চিত করতে পারলে বোঝা যাবে যে আপনি একটা বৈষম্যহীন অবস্থার দিকে যান। আরেকটা হলো পলিটিক্যাল রাইটস, কথা বলার স্বাধীনতা, হ্যাঁ, আপনার সভা সমাবেশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা। এইটা এটা যদি আপনি করতে দেন তাহলে বোঝা যাবে যে আপনি বৈষম্য দূর করার ক্ষেত্রে, হ্যাঁ, আগ্রহী। ওকে, 3 নাম্বার হইলো ডিগনিটি, পলিটিক্যাল ডিগনিটি। পলিটিক্যাল ডিগনিটি যদি আপনি রক্ষা করার উদ্যোগ নেন, রক্ষা করার প্রক্রিয়ায় হাঁটেন, বুঝতে হবে যে আপনি বৈষম্য নিরসনের চেষ্টা করেন। এইবার এই তিনটা যে কম্পোনেন্ট আমি বললাম, বৈষম্যহীন, হ্যাঁ, মানে ইনইকুয়ালিটি থেকে ইকুয়ালিটিতে একটা সোসাইটির যাত্রার জন্য বা একটা রাষ্ট্রের, হ্যাঁ, যাত্রার জন্য এই তিনটা জিনিস লাগে। এইবার আপনি বলেন এই 18 মাসে এটি তিনটা জিনিসের কোনটা নিশ্চিত করা হয়েছে? কোনটা নিশ্চিত করা হয়েছে? এইবার আপনি এই গভর্নমেন্টে দেখেন, এই গভর্নমেন্টের প্রায়োরিটির মধ্যে এই তিনটাই আছে। এখন এই তিনটা প্রায়োরিটি সে মিট আপ করতে পারছে সরাসরি পরিপূর্ণভাবে, এই দাবি আমি করব না, এটা দাবি করলে মিথ্যা দাবি হবে। কিন্তু এইটা মিট আপ করার একটা প্রচেষ্টা আছে। সে তার এই ধরনের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এখন এটা ওয়ার্ক করবে কিনা, এটা সফল হবে কিনা, তখন আপনি সমালোচনা করতে পারবেন এটা ব্যর্থ হইলে, বা এখানে যদি দুর্নীতি হয়। আপনি ধরেন এই যে মালয়েশিয়া শ্রমিক পাঠানো হবে, এখন এখানে যদি আবার সিন্ডিকেট অ্যাক্টিভ হয়ে যায়, আবার যদি জনগণের পকেট কাটা শুরু হয়ে যায়, ডেফিনেটলি আপনার সমালোচনা করতে পারবেন, কিন্তু উদ্দেশ্যটা তো আচ্ছা, ভালো। হ্যাঁ, একটা কথা বলেন, আমি আমি আপনাকে এখানে একটু করি, একটা জিনিস জানতে চাই। এই যে আপনি বললেন যে 18 মাসে, আপনার কথায় কিন্তু বিগত 18 মাসে সরকারের বেশ কিছু বিষয় নিয়ে আপনি সমালোচনা করলেন, কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই সরকার, বিএনপি সরকার যেন 18 মাসের সরকারকে প্রায় সব ক্ষেত্রে তাদেরকে এক ধরনের অনুমোদন দিচ্ছে, এক ধরনের এন্ডোর্স করছে, এবং তারা তাদের কোনো ভুলকে তারা বড় করে দেখাচ্ছে না। তারা যেমন, আমি দেখলাম যে আপনার বিদ্যুৎ বিষয়ে মন্তব্য করতে, যে একটা জাহিদুর রহমান বললেন, উনি ব্যর্থতাটা চাপালেন যে হলো আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ সরকারের মাঝখানে যে 18 মাস গেল, এই 18 মাস যে যে কাজটা করা উচিত ছিল বিদ্যুৎ খাত, যে কাজ তারা করেছে কি করেনি সেটা নিয়ে কোনো কথা হলো না। আমি একটা পত্রিকায় দেখলাম একটা রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে এই ইউনূস সরকারের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে, এবং যেমন আপনার ধরেন এই যে হামের টিকা নিয়ে, হ্যাঁ, বিমান দুর্ঘটনা নিয়ে, এবং এরকম যে মামলাগুলি হয়েছে, সবগুলি মামলা, একটা মামলাও গ্রহণ করা হয় না, এবং সেই মামলাগুলির সিদ্ধান্ত এসেছে বিচারকের খাস কামরা থেকে। এ ধরনের কথাও কিন্তু বলা হয়েছে। তাহলে কি অনেকে বলছে, আপনি কি মনে করেন এই মানুষগুলির কথা, যে যারা বলছে যে এই সরকার ইউনূস সরকারের কোনো ভুলকে সামনে আনতে চায় না, অথবা কোনো অপরাধ করে থাকলে ইউনূস সরকারের কেউ তাদের কোনো বিচার করতে চায় না, এটা কি ঠিক? না, এটা তো ধরেন আপনি যদি সামনে আনতে নাও চান, হামে যে শিশুরা মারা যাচ্ছে এটা তো আপনি লুকাইতে পারবেন না। বিদ্যুতের এই যে ক্রাইসিস এখন শুরু হয়েছে, হ্যাঁ, এটা যে মানুষ সাফার করতেছে এটা তো আপনি লুকাইতে পারবেন না। ইউনূস সরকারের যে ব্যর্থতা, এটা তো এফেক্টেড হয়েছে বাংলাদেশ, এটা তো আপনি লুকাইতে পারবেন না। হ্যাঁ, কিন্তু এই সরকারের সবাই এটা আপনার লুকাইতে চায় বা আনতে চায় না, আমি এটা মনে করি না। এখন এখানে জাহিদুর রহমান কেন এটা বলতেছে, এটা উনি ভালো বলতে পারবেন, আমি জানি না। তবে আওয়ামী লীগ সরকার তো এটা কাঠামোগত ভাবে একটা সবকিছুতে তারা একটা লুটপাটের সিন্ডিকেট গড়ে তুলছিল, এটা সবাই জানে। কিন্তু এইটা 18 মাসে এই যে ফয়জুল কবির নামে যে ভদ্রলোকটি ছিল, হ্যাঁ, যিনি মোটরসাইকেলে চড়ে ঘুরে বেড়াইতো, পিআর ক্যাম্পেনিং করতো, এবং বিভিন্ন মন্ত্রণালয়ে উনি পাওয়ার খাটাইতো, এবং নিরপেক্ষ সাইজা জামাতকে শক্তিশালী করার, হ্যাঁ, সমস্ত আপনার প্রক্রিয়া উনি যে এখানে বাস্তবায়ন করছে, এবং বিশাল প্রতিভাবান, বিশাল যোগ্য, জ্ঞানী লোক হিসেবে দেখাইছে। তো 18 মাসে ওনার অবদান কি? বিদ্যুৎ সেক্টরের অবদান কি? এই প্রশ্ন তো তোলা উচিত। এই প্রশ্ন সরকার না, না এই তুললেও প্রশ্নটা মানুষ কে তো বসে তুলবে? থাকবে না, আমরা তো এই তুলছি। প্রশ্নটা এই আমরা প্রশ্নটা তুলবো, কে তুলবে? এই প্রশ্নটা তো সরকারই তোলা উচিত, এটা তাই না? বাংলাদেশের জনগণ তুলবে, সাধারণ মানুষ তুলবে, আপনি আমি তুলবো। এবং আমরা আমরা সরকারকে আহ্বান জানাবো, বিগত আমলে যারা দায়িত্ব পালন করেছে প্রত্যেকের ব্যাপারে তদন্ত হইতে হবে। আচ্ছা, এটা আপনি সময় নিয়ে করেন, ঠিক আছে, আপনি সময় নেন, এখনই করেন তা না। যারা দায়িত্ব পালন করেছে
এটা ভবিষ্যতে তো আমরা আবার তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে যাব, আমরা তো নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ফর্মুলাতে যাব, তাই না? তাহলে এটা একটা অস্বাভাবিক অবস্থা ছিল গণঅভ্যুত্থানের পরে, আমরা জানি। কিন্তু এই অস্বাভাবিক অবস্থার সময়ও যারা দায়িত্ব পালন করেছে প্রত্যেকের কেরিয়ারের স্বার্থে, তাদের নিজেদের স্বার্থেও এইটার একটা সহি আমলনামা জনগণের কাছে থাকা উচিত, যে তাদের এই সফলতা, এই ব্যর্থতা, এই জায়গায় তারা দুর্নীতি বন্ধ করতে পারে নাই, এই জায়গায় তারা সততার পরিচয় দিচ্ছে, কোনো সমস্যা নেই। প্রত্যেকে প্রত্যেকের ব্যাপারে একটা ক্লিয়ারেন্স আপনার থাকা দরকার। প্রত্যেক উপদেষ্টার, হ্যাঁ, আপনার আয় ব্যয় ওই 18 মাসের তাদের পুরা রিপোর্ট জনগণের জানার অধিকার আছে। তাহলে যেটা হবে, আগামীতে যারা নন পলিটিক্যাল লোকজন যারা দায়িত্ব পালন করবে, তারা আর এত উদ্গ্রীব হবে না দায়িত্ব পালন করার জন্য, যে এটা তো জবাবদিহিতার আওতায় আসতে হয়। হ্যাঁ, আমি গেলাম 3 মাস 6 মাস 18 মাস ক্ষমতায় থাকলাম, তারপরে যা খুশি তা করলাম, হ্যাঁ, এইটা তো চলতে পারে না। যাতে নন পলিটিক্যাল কোনো লোকজনকে, তথাকথিত সিভিল সমাজ, সুশীল সমাজ যাদেরকে বলেন, এরা যদি কখনো আবার আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, তারা যাতে এই চাপটা ফিল করে, এই আপনার গরজটা ফিল করে যে আমাকে সততার সহিত দায়িত্ব পালন করতে হবে, না হলে আমার এই শ্বেতপত্র বা আমার আমলনামা পরে কিন্তু জনগণের সামনে হাজির করা হবে। ফলে এইটার একটা কালচার ডেভেলপ করার জন্য, এটা আমি 5 তারিখের পরের থেকে বলতেছি, যে যারা দায়িত্বে যাবেন এরপর থেকে প্রত্যেকের আমলনামার একটা রিভিউ লাগবে, এবং এখন যারা সরকারে আছেন তাদেরও একটা রিভিউ লাগবে, যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এটা হইলে একটা কালচার তৈরি হবে। তা না করলে প্রত্যেক বছর যখন আপনি নতুন নতুন লোক আসবেন, এরা আসবে, নাক ডুবা লুটপাট করবে, জনগণের টাকা নিয়ে চলে যাবে, তারপরে আবার আরেকটা দল আসবে, তারপরে আবার এইটা চলতে থাকবে আর কি। আচ্ছা, একটা কথা, এই যে আপনি বললেন, এই যে আপনি একটু আগে বললেন যে আপনি অনুভব করছেন, আপনি ধারণা করছেন, মনে হচ্ছে আপনার কাছে যে সরকারের ভেতরে থেকে সরকারকে ব্যর্থ করে দেওয়ার একটা দুর্বল করা হচ্ছে। চলছে। তাহলে আপনি কি মনে করেন যে কথাটা আমরা নির্বাচনের সময় বা বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠ শুনেছিলাম, যে গুপ্ত, হ্যাঁ, তো সেই ধরনের গুপ্ত, বিশেষ কিছু গুপ্ত শক্তিকে সরকারের মধ্যে জায়গা করে নিয়েছে বলে আপনি মনে করছেন? যদি নিয়ে শুধু থাকে, জায়গা করে নেয় নাই, শক্তিশালী অবস্থান নিয়ে নিছে, শক্তিশালী ভাবে আছে। তাহলে শুধু জায়গা করে নিলে সমস্যা নেই। তাহলে এই গুপ্তদেরকে বের করার উপায়টা কি? গুপ্তদেরকে এখান থেকে, গুপ্তদের হাত থেকে সরকারকে আপনি কিভাবে রক্ষা করবেন? এখন বিএনপি একটা হিউজ অর্গানাইজেশন, বিএনপির বিপুল জনসমর্থন আছে। বিএনপির যারা জনসমর্থক, যারা এখানে বছরের পর বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মাঠে ঘাটে ঘুরেছেন, মামলা হামলা জর্জরিত হয়েছেন, তাদের আগায় আসতে হবে পার্টিকে রক্ষা করার জন্য। কারণ এই পার্টিকে যারা যদি রক্ষা না করতে পারে, তাহলে যারা বিভিন্ন আপনার দেখেন, একটা দল চালাইতে পলিটিক্যাল সমর্থকও যেরকম লাগে, আবার এক্সপার্ট লোকজনও লাগে। কিন্তু এক্সপার্ট লোকজন যখন পলিটিক্যাল সমর্থক বা পলিটিক্যাল এই ক্যাপিটালটাকে ডাইভার্ট করে, বা পলিটিক্যাল এই ক্যাপিটালটার উপরে আপনার আপনার ফাংশন করা শুরু করে, তখন সেই পলিটিক্যাল পার্টি এবং সেই সরকার সফল হইতে পারে না। সরকার সফল হইতে হইলে তাকে পলিটিক্যাল সোসাইটির মধ্য দিয়ে ফাংশন করতে হয়, নট এক্সপার্ট। এক্সপার্টরা কাজ করবে, এক্সপার্ট আপনি হায়ার করে আনতে পারবেন, কিন্তু আপনার দলের লয়াল কর্মী যে জীবন বাজি রেখে 18 বছর লড়ছে, হ্যাঁ, কোনো কিছুর তোয়াক্কা করে না, শুধু দলকে ভালোবেসে, তাকে যদি আপনি অবমূল্যায়ন করেন, আপনি বিপদের দিনে এক্সপার্ট আপনাকে রক্ষা করবে না, সে কিন্তু পালাবে, তার টিকিট রেডি আছে, কিন্তু আপনার কর্মীটা পালাবে না, ফলে আপনি আপনার কর্মীর কথা শুনবেন। আপনি বিদেশি এক্সপার্টের কথা শুনে কর্মীকে যদি দূরে রাখেন, কর্মীকে যদি আন্ডারমাইন করেন, কর্মীকে যদি অপমান করেন, আপনার রিয়েলি যে আপনার ভালো চায়, যে আপনাকে সফল দেখার জন্য নিজের জীবন বিসর্জন দিতে রাজি হয়, তাকে যখন আপনি অপমান করবেন, সে তো এমনিতে দূরে সরে যাবে, তখন আপনি ব্যর্থ হইতে থাকেন। আর মিডিয়ার অবস্থা, মিডিয়াগুলো তো আপনি জানেনই, নিরপেক্ষভাবে মিডিয়াগুলো দখল করা হয়েছে 5 তারিখের পরে। 5 তারিখের আগে গুপ্তভাবে, আর 5 তারিখের পরে নিরপেক্ষভাবে। ফলে ভেতর থেকে এরকম আপনার মিসলিডিং ন্যারেটিভ, আর বাইরে মিডিয়াগুলোতে গুপ্ত অবস্থায় থাকা এই নিরপেক্ষগুলো, এরা বিএনপির সফলতাই বলেন ব্যর্থতাই বলেন, এজ ইট ইজ যা, কোনো কিছু তুইলা ধরতেছে না, হয় কমায়া তুইলা ধরতেছে, না হয় বাড়াইয়া তুইলা ধরতেছে, যেটা টোটালটাই সরকারকে জনবিচ্ছিন্নতার দিকে নিয়ে যাচ্ছে।
হ্যাঁ, ফলে এটা সরকার যত দ্রুত বুঝবে তত সরকার ইয়া করতে পারবে। আর ডেফিনেটলি সরকারকে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী প্রক্রিয়াগুলো আনতে হবে। জ্বালানি সমস্যা সমাধান করতে হবে, মানুষজনের চাকরি বাকরি দিতে হবে, ইকোনমিক্যাল প্রবলেম সলভ করতে হবে। না হলে সরকারের যে অঙ্গীকার, সরকারের যে প্রস্তুত আপনার প্রতিশ্রুতি, বিনিয়োগ, এগুলো কিচ্ছু আসবে না। যেখানে জ্বালানি আপনার এই অবস্থা, সেখানে বিনিয়োগের চিন্তা করে লাভ নেই, কর্মসংস্থান কোনোভাবেই হবে না। বলে আগে দ্রুত সরকারকে এটা সেটেল ডাউন করতে হবে, এবং তার ভেতরে এই গুপ্ত প্রক্রিয়ায় কারা তাকে সার্ভ করার নামে সর্বনাশ করছে, অজনপ্রিয় করছে, বাড়তি কথা বলছে, তাকে নিয়ে চাপাবাজি করছে, অযথা তেল মারছে, অযথা প্রশংসা করছে, হ্যাঁ, এইটা তাকে আইডেন্টিফাই করে তারা যারা রিয়েলি ভালোটা ভালো, খারাপটা খারাপ বলে, এই ধরনের মতামতকে উৎসাহিত করার প্রক্রিয়া শুরু করতে হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব রেজাউল করিম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন রেজাউল করিম বক্তব্য। উনি সরকারের বেশ কিছু প্রশংসাও করলেন, সাফল্যের কথা বললেন, পাশাপাশি আবার ওনার কণ্ঠে কিন্তু আমরা কিছু আশঙ্কার কথা উচ্চারিত করতে শুনলাম। তো আমি মনে করি এগুলো থেকে সরকারও নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন তাদের কি করা উচিত, কি করা উচিত। আমাদের অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।